তুমি যদি একটি কথা রাখো তাহলেই টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি, তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে টাকা দিয়ে দিবে। ভাইয়া তখন বলল, কথাটা এখানে বলা যাবে না, চলো আমরা ওই দিকটাতে চলে যাই। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, চলো ওই দিকে। তারপর ভাইয়া আমি ওই পাশে ঘরের পিছনে চলে গেলাম। চলে যাওয়ার পর ভাইরা আমার কানে ফিসফিস করে বল, রুমা, ওই যে খালি ঘর দেখা যাচ্ছে, সেই ঘরে তুমি আমার সাথে যাবে এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করব। যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি 2000 দিয়ে দিব। ভাইয়া আমাকে বলল, কি করব তা তো এখানে গেলেই বুঝতে পারবে। তারপর আমি ভাইয়ের কথা মতো একদিন সন্ধ্যায় ভাইয়ের সাথে রান্নাঘরে যাওয়ার পর ভাইয়া আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আজ তোমরা শুনছো একটি অসাধারণ গল্প। গল্পটি শুরু করার আগে বলে নেই, আজ কিন্তু গল্প শুনে গিটার বাজাতেই হবে, নিজেকে ধরে রাখতে পারবে। তোমাদের নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে। আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো এবং তোমরা কোন গল্পগুলো চাও। তোমরা যে সব গল্প কমেন্টে চাইবে আমরা তোমাদেরকে সেই গল্প শোনাব। তোমরা চাইলে তোমাদের রিয়েল লাইফের গল্প আমাদের কাছে পাঠাতে পারো, আমরা নাম পরিচয় গোপন রেখে প্রচার করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমা, তবে সবাই আমাকে রুমি বলে ডাকে। আমরা হাওলাদার বংশের লোক। আমার বর্তমান বয়স 25 বছর। কিন্তু আমি তোমাদেরকে আজকে যে গল্পটি বলবো সেটি যখন আমার বয়স ছিল 11 থেকে 12 হবে আনুমানিক। আমার ভাইয়ের নাম সজীব হাওলাদার। সে আমার আপন ভাই না, সম্পর্কে সে আমার চাচাতো ভাই। বয়সে আমার থেকে 40 বছরের বড় হবে। সজীব ভাই আমাকে খুব ছোটবেলা থেকেই অনেক আদর করত। আমাকে বিস্কিট, চিপস, লজেন্স আরও অন্যান্য জিনিস কিনে দিত। আমিও ভাইয়াকে অনেক ভালোবাসতাম। আমার যখন বয়স 7 থেকে 8 হবে তখন আমি একটি আমবাগানে আরও অন্যান্য মেয়েদের সাথে দৌড়াদৌড়ি করছিলাম। তখন ভাই আমাকে বলল, রুমি একটু এদিকে আস। আমি বললাম, ভাইয়া কেন? ভাইয়া আমাকে বলল, একটু দরকার আছে, একটু তাড়াতাড়ি আস। ভাইয়া ডাক শুনে আমি দৌড় দিয়ে ভাইয়ের কাছে এলাম। ভাইয়া তখন আমাকে একটি বড়ি গাছ দেখিয়ে বল, রুমি, ওই যে গাছটাতে দেখা যাচ্ছে অনেক পাকা পাকা বড়ি, তুমি কি ওই গাছের বড়ি খাবে? আসলে ওই গাছের বড়ি দেখে আমার লোভ লেগে যায়। আমি বললাম, ভাইয়া আমি খাবো, তবে পারবো কিভাবে? গাছের ডাল তো একটু উপরে। ভাইয়া বলল, রুমি, আমি হাত বাড়িয়ে লাগুর পাচ্ছি না, তবে বড়ি খাওয়ার একটি উপায় আছে। আমি বললাম, ভাইয়া কি উপায়? কিভাবে বড়ি পাওয়া যায় একটু বলো না, আমি খাবো। গাছের মধ্যে পাখনা বড়ি ঝুলে রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার মনে হয় বড়িগুলো অনেক মিষ্টি হবে। আসলে বড়ি দেখে আমার খুব লোভ লেগে যায়। বড়িগুলোর কালারটা ছিল অনেক সুন্দর। মনে মনে ভাবলাম, যে করেই হোক আমি এই বড়িগুলি খাবো। আমি ভাইকে বললাম, ভাইয়া কিভাবে বড়িগুলো পারা যায়? ভাইয়া বলল, রুমি, এক কাজ করো, আমি তোমাকে উঁচু করে ধরি, তারপর তুমি হাত বাড়িয়ে বড়িগুলো পারো। আমি বড়িগুলো পারতে পারলাম না। আর ভাইয়া মনে মনে যে ভিন্ন রকম চিন্তা তা আমি তখন বুঝতে পারি নাই। তারপর ভাইয়া যেভাবে বলেছে সেভাবেই আমি কাজ করতে শুরু করলাম। এক পর্যায়ে আমরা বেশ কিছু বড়ি পারতে সক্ষম হলাম, খুব পাকা পাকা। বড়িগুলো পারার পর সেখানে আমরা পেট ভরে খেলাম। ভাইয়া আমাকে বলল, রুমি, এবার বড়ি খাওয়া হয়েছে, তোমার পেট ভরেছে, তুমি খুব মজা পেয়েছ। আমি বললাম, জি ভাইয়া, বড়িগুলো সত্যি অনেক টেস্ট। তারপর ভাইয়া বলল, তাহলে চলো এবার বাড়ি চলে যাই। তারপর ভাইয়া আমি বাড়ি চলে আসলাম। এইভাবে ভাইয়ের সাথে আমার নিত্য নতুন মজার মজার ঘটনা ঘট। ভাইয়া খুব ভালো ভালো জিনিস আমাকে এনে দিত, এজন্যই ভাইয়াকে আমার অনেক ভালো লাগত। ভাইয়ের সকল কথাই আমি মানার চেষ্টা করতাম, সবসময় অপেক্ষায় থাকতাম ভাইয়া কখনো বাড়ি থেকে আসে, কারণ আমি জানি ভাইয়া বাহির থেকে আসলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। আমার চাচাতো ভাই জুয়েল বাজারে একটি মুদির দোকান ছিল। সে মূলত একজন মুদি ব্যবসায়ী ছিল। তার দোকানে নতুন নতুন কোনো প্রোডাক্ট আসলে সে আমাকে গিফট দিত। আমি তার গিফট নিয়ে আনন্দে নাচতাম, কারণ তখন আমি খুব ছোট ছিলাম, কিছু বুঝতাম না। ভাইয়া যখন আমাকে কোনো কিছু দিত বা কোনো কিছু গিফট করত তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। মাঝে মধ্যে ভাইয়াকে আমি বলতাম, ভাইয়া তুমি আমার দিকে তাকিয়ে কি দেখো? আমার কিন্তু খুব লজ্জা লাগে, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন না। ভাইয়া তখন বলে, আরে পাগলি, আমি তোর দিকে তাকিয়ে কি দেখি? না, দেখছি আমার বোনটা কত বড় হয়ে যাচ্ছে। আমার বোনের মধ্যে আস্তে আস্তে নতুন কিছু উদয় হচ্ছে। কি সুন্দর লাগছে আমার বোনটাকে। আমার বোনটা যখন পরিপূর্ণ বয়স হবে তখন জানি না কত লোক তার রূপের মোহে পাগল হয়ে যাবে। আমি বললাম, ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া বলল, কি বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম? শুনে তো একটু আমি যা সত্য তাই তো বললাম। ভাইয়ের মুখে এই কথা শুনে আমি রাগে ভাইয়াকে কিল ঘুষি মারতে শুরু করলাম। ভাই আমার এই পাগলামি দেখে বল, আরে পাগলি, আমি তো মজা করলাম। আমি কি সত্যি সত্যি তোমাকে বলেছি নাকি? নেহা, সত্যি তুমি অনেক ভালো মেয়ে, অনেক সুন্দর, কিউট মেয়ে। তারপর আমি মুচকি হাসি দিয়ে বললাম, ভাইয়া তুমি খুব ভালো। তারপর আমি বললাম, ভাইয়া আমার জন্য আজকে মুখপাত্র আনবে, না হলে কিন্তু তোমাকে মায়ের ডিম। আমি বললাম, আচ্ছা ম্যাডাম।
আপনার হুকুম ধার্য করা হলো, এই বলে ভাইয়ের দোকানে চলে গেল। তারপর দোকান থেকে আসার সময় ভাইয়ের মতো পাতল আরও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস আমার জন্য নিয়ে আসলো। আমি তো ভাই আর এখান থেকে জিনিস পেয়ে খুশিতে নাচতে শুরু করলাম। এইভাবে আমার ছোটবেলার দিনগুলি চলতে লাগল। আমার আনুমানিক বয়স যখন 11 থেকে 12 বছর হবে, তখন ভাইয়া একদিন আমাকে 1000 টাকার 2টি নোট দেখিয়ে বলল, রুমি, তুমি যদি একটি কথা রাখো তাহলেই টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি, তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে টাকাগুলো দিয়ে দিবে। ভাইয়া তখন বলল, কথাটা এখানে বলা যাবে না, চলো আমরা ওই দিকটাতে চলে যাই। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, চলো ওই দিকে। তারপর ভাইয়া আমি ওই পাশে ঘরের পিছনে চলে গেলাম। চলে যাওয়ার পর ভাইরা আমার কানে ফিসফিস করে বল, রুমি, ওই যে খালি ঘরটা দেখা যাচ্ছে, খালি ঘরে তুমি আমার সাথে যাবে এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করব। যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি 2000 টাকা দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া কি কাজ? ভাইয়া বলল, সেখানে গেলেই তুমি কাজটি বুঝতে পারবে, তবে কাজটি খুব কঠিন নয়, খুব সহজ। আমি বললাম, ভাইয়া যদি কাজটি সহজ হয় তাহলে আমি করতে রাজি আছি। এদিকে আমাদের বাড়িতে খুব মানুষ নেই, আমাদের বাড়িটা সবসময় নীরবে থাক, আর তাছাড়া সন্ধেবেলা আমাদের বাড়ি একেবারে নীরব থাক। তারপর ভাইয়া আমাকে বল, কি ম্যাডাম, আমার কথায় তুমি রাজি আছ? ভাইয়া, তোমার কথায় কি আমি রাজি না হয়ে পারি? তবে ভাইয়া, সেখানে আমরা কি কাজ করব? তখন ভাইয়া বলল, আরে ম্যাডাম, ভয়ের কিছু নেই, সেখানে গেলেই তো বুঝতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর সন্ধ্যাবেলায় আমি ঘরে পড়তে বসলাম। হঠাৎ দেখি ভাইয়া জানালার পাশ দিয়ে আমাকে ইশারা দিচ্ছে। আমি ভাই ইশারা পেয়ে ভাইয়ের কাছে চলে আসলাম। ভাইয়া আমাকে নিয়ে সোজা খালি ঘরে চলে গেল। ঘরে আমি এসে পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে এসে দেখি ঘরের ভিতরে চতুর্দিকে ফুল দিয়ে সাজানো, আর মাঝখানে চৌকি ছিল। এই চৌকি অনেকগুলো ফল কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি বললাম, ভাইয়া, এসব দিয়ে তুমি এই ঘরে কি করবে, আর আমি বা এখানে কি করব? তখন ভাইয়া আমাকে বলল, একটু অপেক্ষা কর, তাহলে তুমি সবই বুঝতে পারবে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর ভাই আমাকে বলল, রুমি, আমি তোমাকে কথা বলবো, আর এই কথাটা 7বার বলে এই ফলগুলোর ওপর একটি ফু দিবে। তারপর তুমি আমাকে এই ফলগুলি খাইয়ে দেবে। কিন্তু এই যে দেখছো মাঝখানে ফলটা, এই ফলটা আমি তোমাকে খাইয়ে দিব, কিন্তু শর্ত হলো এই ফলটি খাওয়ার পর বিচিগুলো তুমি আমাকে দিয়ে দিবে। আমি বললাম, ঠিক আছে ভাইয়া। তারপর আমি ভাইকে বললাম, ভাইরা, আমি যদি এইটুকু কাজ করতে পারি তাহলে তুমি কি আমাকে 2000 টাকা দিয়ে দেবে? ভাইয়া মুচকি হেসে বল, হ্যাঁ ম্যাডাম, তুমি যদি এই কাজটুকু করতে পারো তাহলে তোমাকে আমি টাকার নোটগুলো দিয়ে দেব। আমি ভাইয়ের কথায় খুব খুশি হয়ে গেলাম। এটা তো আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই কাজটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাজ হতে যাচ্ছে। তারপর আমি ভাইয়ের কথা মতো আমাকে উনি একটি বাক্য শিখিয়ে দিলেন। সম্ভবত এটা কোনো ভিন্নধর্মী বাক্য হবে মনে হয়। এই বাক্যটা 7বার পরে ফলগুলোতে ফু দিলাম। ফু দেওয়ার পর ভাইয়াকে আমি এর চারপাশের সবগুলো ফল খাইয়ে দিলাম, কিন্তু মাঝখানে ফলটা রেখে দিলাম। মাঝখানের ফলটা ভাইয়া আমাকে খাইয়ে দিল। তখন আমার বয়স খুব কম। কি হচ্ছে আমার সাথে কিছু আমি বুঝতে পারছি না, শুধু ভাইয়ের কথা বোকার মতো পালন করে যাচ্ছি। তারপর ভাই আর সমস্ত কথা আমি মানতে শুরু করলাম। ভাই আমাকে বলল, রুমি, এই ফলটি ভালো করে তুমি খাবে, কিন্তু এই বীজগুলো এই প্লেটে রাখবে। বীজগুলো এই প্লেটটাতে রাখার পর পরেই তোমার কাজ শেষ। আমি বললাম, ভাইয়া, এটা তো খুব সহজ কাজ, আর এটা আমি খুব সহজেই করতে পার, আর এটার জন্য তোমাকে এত কিছু করার প্রয়োজন কি? তখন ভাইয়া মুচকি হাসি দিয়ে বলল, রুমি, আগে কাজ শেষ হোক, তারপর তোমাকে বলছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ফলগুলো খাওয়ার পর এর বীজগুলো রাখলাম। তারপর ভাইয়া আমাকে কি যেন বলে আমার দিকে লক্ষ্য করে একটি লম্বা ফু দিল। ফু দিয়ে আমাকে বল, রুমিন, এবার তুমি যাও, তোমার কাজ শেষ। 2000 টাকা তিনি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার কাজের বিনিময়, এবার তুমি চলে যা, কাল কথা হবে, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে। রুমি লক্ষ্মী মেয়ের মতো এবার বাসায় চলে যা। আমি ভাইয়ের কথায় বাসায় চলে আসলাম। এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই আমার মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল। যেদিকেই তাকাই আমি শুধু ভাইয়াকে দেখতে পাই। মনে হচ্ছে ভাইয়া আমাকে ডাকছে। মনে মনে আমি ভাবলাম, আমার কি হয়ে গেল, কেন এমন হল? তবে কি ভাইয়া আমার সাথে পেরে আমার জাতীয় কিছু করে ফেলেছে? আমার কাছে কেন জানি মনে হলো আজকেও আমি সন্ধ্যার সময় খালি ঘরে যেতে হবে। ঘর যেন আমাকে টানছে। সন্ধ্যা হতেই আমি চুপি চুপি ঘরে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া আমার জন্য বসে আছে, অপেক্ষা করছে। আমি যেতেই ভাইরা আমার সাথে তখন এক অন্য রকম আচরণ করা শুরু কর, যে আমি তোমাদেরকে মুখের ভাষায় বলতে পারবো না। খুব বাজে আচরণ। ভাইয়ার আচরণ দেখে আমি তো পুরাই অবাক। কিন্তু ভাইয়া আমার সাথে যে এত খারাপ ব্যবহার করবে তা আমি কখনো কল্পনাও করি না। ভাইয়া আমার সাথে এত কিছু করছে, তাও আমি কিছু বলার সাহস পাচ্ছি না। আমি যেন অন্য রকম হয়ে গেছিলাম। আমি তার হুকুমের গোলাম হয়ে গেছিলাম। সে আমার সাথে যা ইচ্ছে তাই করতেছিল, কিন্তু আমি তা বলতে পারছিলাম না। তার সব কিছুই আমি মেনে নিচ্ছিলাম। তার কাছে গেলেই আমি কেমন জানি হয়ে যেতাম। সে আমাকে যা বলতো আমি তাই করতাম।
এভাবে সে আমার সাথে অনেক কিছুই করেছে, যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার সাথে আমার এভাবে চলতে থাকে দিন। তার সাথে আমার এসব চলে প্রায় ৫ থেকে ৬ বছর। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর আমার বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে পরীক্ষা বলে আমি নাকি মা হতে চলেছি। এই কথা শুনে আমার মা বাবা প্রচুর কান্না করতে লাগল। বাসায় এসে আমাকে জিজ্ঞেস কর, মা রুমি সত্য করে বল, তোর এত বড় সর্বনাশ কি করেছে? তারপর আমি আর কি করব? বলে দিলাম আমি ভাইয়ের কথা। তারপর মা বাবা সজীব ভাইয়াকে দেখে নেব জাল। বলল, সজীব তুই কি করে পারলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে? যাক বাবা, যা হবার হয়ে গেছে। এখনো কেউ জানে না। কেউ না জানার আগে আমরা রুমিকে তোর সাথে বিয়ে দিতে চাচ্ছি। এখন তুই কি করছিস? বাবা মায়ের প্রস্তাবে সজীব ভাইয়ের রাজি হয়ে গেল। তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। বন্ধুরা, এখন আমি তোমাদের দোয়ায় ভালোই আছি। তবে মাঝে মধ্যে আমার অতীত আমাকে অনেক কষ্ট দেয়। মনে মনে ভাবতাম যদি সজীব ভাই আমাকে বিয়ে না করত, তাহলে আমার কি হতো? মরা ছাড়া কোনো রাস্তা থাকত না। তো বন্ধুরা, আমার মতো তোমাদের জীবনেও এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তোমরা সাবধানে থাকবা। তবে তোমরা কারো সাথে কোনো প্রকার দুর্ঘটনা করার সময় তাকে খুব ভালোভাবে বুঝে শুনে তারপর তোমরা কিছু করার সিদ্ধান্ত নেবে। নইলে একটি ভুলের কারণেই তোমাদের সারা জীবন পস্তাতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।